সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট আমিরুল ইসলাম কাগজি। আমিরুল ইসলাম কাগজি, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সাইদ খান। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা জেড ফোকাসে প্রতিদিনই কোনো বিশেষ সংবাদ ধরে বিশ্লেষণ করে থাকি, আলোচকের মুখ থেকে বিশ্লেষণ শুনি। আজও আমাদের হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, এগুলোর বিশ্লেষণ শুনবো অতিথির মুখ থেকে। আমাদের হাতে আজকে যে খবরটি রয়েছে সেটি হচ্ছে যে শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। আসলে 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন এক বাংলাদেশের যাত্রা শুরু করেছে, সেই বাংলাদেশে আসলে সাধারণ মানুষের যে প্রত্যাশিত গত 17 বছর বা 15 বছর ধরে সাধারণ মানুষ অধীর আগ্রহে একটি নির্বাচনের জন্য অপেক্ষা করছে এবং এই নির্বাচন, কাঙ্ক্ষিত এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য উন্মুখ জনতা গত 17 বছর রাজপথ থেকে শুরু করে সর্বত্র আন্দোলন সংগ্রাম করেছে এবং এই দীর্ঘ সংগ্রামের পথ পরিক্রমায় আমরা 5 আগস্ট ছাত্র জনতার রক্তের বিনিময়ে এক নতুন বাংলাদেশে যে নতুন সম্ভাবনার সূর্য উদিত হয়েছে, সেই সরকার বাংলাদেশের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এক ধরনের রূপরেখা বা রোডম্যাপ সেটি ঘোষণা করেছে এবং এই ঘোষণাকে যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে। আমিরুল ইসলাম কাগজি, আপনি নিশ্চয়ই খবরটি দেখেছেন এবং সরকারের পক্ষ থেকে কিন্তু এক ধরনের পরিষ্কার করা হয়েছে আগামী নির্বাচন কবে, কি কোন পদ্ধতিতে হবে এবং ইতিমধ্যেই প্রধান নির্বাচন কমিশনার কিন্তু ঘোষণা দিয়ে ফেলেছেন যে আগামী নির্বাচন হবে ব্যালটে, কোনো ইভিএম বা কোনো বিতর্কিত মাধ্যমে আগামী নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নেই এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েই কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশন কাজ করছে। সামগ্রিক বিষয়টি আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ সাইদ খান, ধন্যবাদ চ্যানেল জেড এর দর্শকদের। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে একটি সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে এবং তারা এখন পর্যন্ত এই নির্বাচনকে সামনে রেখেই তাদের সমস্ত কর্মকাণ্ড, বিভিন্ন সংস্কার কমিটি করা হয়েছে, তারা সংস্কার করে যাচ্ছেন। গণমাধ্যম কমিশন আছে, তারপরে নির্বাচন কমিশন, তারা অনেক কাজে গেছে, তারপরে সংবিধান সংস্কার কমিশন, এরকম 6টি কমিশন সংস্কার কমিশন করা হয়েছে এবং তারা তাদের মতো কাজ করে যাচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে বলা হয়েছে যে অনেক কমিশন কিন্তু অলরেডি তাদের রিপোর্টও জমা দিয়ে ফেলেছে। আর বলা হচ্ছে যে এদের সময় বেশি লাগার কথা না, অনেকেই বলেছেন যে 3 মাসের মধ্যে এগুলো শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু এখন কথা হলো যে চিফ আমাদের অ্যাডভাইজার প্রফেসর ডক্টর ইউনূস, উনি কিন্তু একটা ঘোষণা দিয়েছেন মহান বিজয় দিবস উপলক্ষে যে বাংলাদেশে আগামী নির্বাচন হবে 2025-এর ডিসেম্বর অথবা 26-এর জানুয়ারি প্রথম প্রান্তিকে। এইটাকে রাজনৈতিক দলগুলো স্বাগত জানিয়েছেন, কিন্তু পর মুহূর্তে কিন্তু আবার আরেকটা ঘটনা ঘটেছে। তার যে কি বলে প্রেস সেক্রেটারি, তিনি আবার আরেকটা ঘোষণা, মানে ওই ব্রিফিং করার সময় বলেছেন যে 26-এর জুন নাগাদ 30 জুনের মধ্যে হবে। আচ্ছা, এটা একটা লম্বা প্রসেস। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে একটা সুনির্দিষ্ট, যেমন এটা এক ধরনের সুনির্দিষ্ট কিন্তু, যে 25-এর ডিসেম্বর অথবা 26-এর জানুয়ারি, এই 2 মাস, কিন্তু 2 মাসের যে কোনো সময় হয়। এটি আসলে শীতকাল থাকে, নির্বাচনী মৌসুমও বলা চলে। এটার কারণেই কিন্তু বিএনপি তখন সবচেয়ে বড় রাজনৈতিক মানে স্টেক হোল্ডার, তারাও স্বাগত জানিয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলও স্বাগত জানিয়েছে। কিন্তু এখানে যখন আবার একটু বিলম্বিত করা বা এই জুনের 30-এ জুন নাগাদ টেনে নিয়ে যাওয়ার, এইটার ব্যাপারে কিছুটা দ্বিধা দ্বন্দ্ব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরও মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে যে রিপোর্ট করা হয়েছে বা তারা যে ব্রিফিং এ বলেছেন যে এই সংস্কারের স্বাগত জানিয়েছেন, তো আমার কাছে মনে হয়েছে তারও বক্তব্যও কিন্তু ওরকম যে সুনির্দিষ্ট আকারে 25-এর ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে, 26-এর জানুয়ারির মধ্যে হওয়ার বিষয়টিকেই কিন্তু মিন করেছেন তারা। তো এইভাবে যদি হয়, আর মার্কিন যুক্তরাষ্ট্র কি চাচ্ছে, তারা চাচ্ছে যে একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তমূলক একটা
নির্বাচন তারা দেখতে চাচ্ছে, এবং যেখানে এইটা মানুষ ভোট দিতে পারবে এবং ভোট হবে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারবে। এবং এই জন্য কিন্তু তারা গত 10-15 বছর ধরে একের পর এক তারা এই সরকারের উপর, বিগত যে সরকার ছিল সেই সরকারের উপরে চাপও সৃষ্টি করে আসছে। আর তারা কতটা আন্তরিক আমরা এটা বলতে পারি যে বিগত সরকারের আমলে যে সমস্ত গুম খুনগুলো হয়েছে সেগুলোর ব্যাপারেও কিন্তু খুবই আন্তরিকভাবেই তারা কাজ করেছেন। এবং আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশে যারা এই গুম খুনের সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা তারা নিয়েছে, নিষেধাজ্ঞা দিয়েছে, র্যাবের বিরুদ্ধে, কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছেন। এবং বাহিনী হিসেবে র্যাবের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা এখনো বলবৎ রয়েছে। আর দেখেন তারা কিন্তু অন্তত আর কিছু না, এই মানবাধিকার লঙ্ঘনের বিষয়টা কি খুবই গুরুত্বের সঙ্গে তারা না, তারা স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে গতকালকে যে ব্রিফ করা হয়েছে, বেদান্ত প্যাটেল যে ব্রিফ করেছে, তাতে আইনের শাসনের কথা বলা হয়েছে এবং মানবাধিকারের কথা বলা হয়েছে এবং যৌক্তিক সংস্কারের কথাটিও কিন্তু তারা উল্লেখ করে এটিকেও স্বাগত জানিয়েছে যে সংস্কারের এটিকেও সমর্থন করে। কিন্তু প্রধান এই মুহূর্তে বড় রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে এক ধরনের লিঙ্গারিং করা হচ্ছে বা বিলম্ব করাটাকে কিন্তু তিনি ভালোভাবে দেখছেন না। এবং তার দলের পক্ষ থেকে কিন্তু বেশ শক্তভাবেই বলা হয়েছে যে নির্বাচন পেছানোর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে, এরকম সন্দেহ কিন্তু সংশয় তারা প্রকাশ করে আসছেন ধারাবাহিকভাবে। তারপরেও প্রফেসর ইউনূস যে ঘোষণা দিয়েছিলেন সে ঘোষণায় কিন্তু এক ধরনের সাধুবাদ জন্ম নিয়েছিল, কিন্তু তার পরবর্তীতে ওনার প্রেস সচিব তিনি যে বক্তব্য দিয়েছেন 30 জুন, এই 30 জুন শব্দটি আসবার পরে কিন্তু রাজনীতিতে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব জন্ম নিয়েছে। আসলে প্রফেসর ইউনূসের ঘোষণার পরে ওনার প্রেস সচিব যিনি আছেন ওনার এই বক্তব্যে কি কোনো প্রকার সমন্বয়হীনতা দেখছেন? আমার কাছে এখন সমন্বয়হীনতা নাকি আমরা অন্য কিছু বলবো, এটা কিন্তু খুবই একটা জটিল প্রশ্ন দেখা দিছে, যেখানে প্রধান উপদেষ্টা বলেই দিলেন যে 25 ডিসেম্বর অথবা, এবং তিনি সেটা অনানুষ্ঠানিক ভাবে বলেন না, তিনি কিন্তু বলেছেন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময়। তার মানে সেটি ধরবো না পরের দিনের প্রেস সচিবের বক্তব্য ধরবো? তাহলে এখানেই কিন্তু বিএনপি যথার্থভাবেই কিন্তু তারা এই তাদের যে এই আলোচনাটি তুলেছেন, তারা সন্দেহ এবং সংশয়ের জায়গাটা কিন্তু তৈরি হয়ে গেছে যে জানুয়ারি থেকে কেন আবার এটিকে আমরা দ্বিমুখী বক্তব্য বলবো না, এটি দুই ধরনের বক্তব্য, এটা কিন্তু। এবং চিফ অ্যাডভাইজার যে বক্তব্য দেওয়ার পরে তার প্রেস সচিব আরেকটা বক্তব্য দিয়ে, এবং জুন মাস তো বাংলাদেশের যে জুন মাসের যে ঋতুগত কারণে আসলে জুন মাস তো নির্বাচন হয়েছে জুনে, হ্যাঁ সেটা যে 1996 সালে, হ্যাঁ, কিন্তু জুন মাস তো আসলে নির্বাচনী ওখানে মৌসুমও না, হয় গরম না হলে বৃষ্টি, ঝড় বৃষ্টি দুইটার। এবং বাংলাদেশের অধিকাংশ জায়গায় দেখা যায় যে ঝড় বৃষ্টি হলেই জলোচ্ছ্বাস বা বন্যার নানান ধরনের শঙ্কা সংশয় এগুলো কিন্তু থাকে। এই কারণে আমাদের এখানে কিন্তু ওই আদমশুমারিও এই বৃষ্টির সময় হয় না, কিন্তু আওয়ামী লীগ করে গেছে এবং বন্যার সময় করেছে, যেখানে আমরা তাদের আদমশুমারিতে দেখানো হয়েছে যে 17,98,00,000 এরকম দেখানো হয়েছে, কিন্তু আসলে বাংলাদেশের জনসংখ্যা কিন্তু বেশি। ফলে এই ঝড় বৃষ্টি বন্যা এই মৌসুমে কখনো এই জনপ্রিয় ঘটনাগুলো ঘটে না, যেমন ভোট, আদমশুমারি, এই কাজগুলো হয় না। কিন্তু আমাদের চিফ অ্যাডভাইজার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার পরও কেন আবার তার প্রেস সচিব 30 জুন পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছেন, এখানেই কিন্তু বিএনপির মধ্যে সংশয়, সন্দেহ এবং এর পিছনে তারাও কিন্তু ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাচ্ছেন। কেন ষড়যন্ত্র আছে না এটি কোন ধরনের বলবার ভুল হতে পারে? বলবার ভুল হলে তো এটার ব্যাখ্যা দেওয়া হতো, এর ব্যাখ্যা কিন্তু আসে নাই এখনো। ফলে এই সন্দেহটা কিন্তু আপনি উড়িয়ে দিতে পারেন, অমূলকও নয়। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে অবস্থান এবং প্রতিবেশী রাষ্ট্র ভারত এখনো তাদের
যে এক ধরনের তারা মুখে এক ধরনের কথা বলছে এবং বাংলাদেশ নিয়ে তাদের অভ্যন্তরীণ মিডিয়া এবং তাদের ওইখানকার মূলধারার গণমাধ্যমও যে এক ধরনের অপপ্রচার চালাচ্ছে ধারাবাহিকভাবে, এটির বিরুদ্ধে কিন্তু কার্যত কোনো পদক্ষেপ নেয়নি। সেক্ষেত্রে বাংলাদেশের মতো রাষ্ট্রে যে আপরাইজিং যে কান্ট্রি, এইসব কান্ট্রির যে ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসি কোনো ধরনের হুমকিতে পড়ে যায় কিনা প্রতিবেশী রাষ্ট্রের এমন আচরণে? প্রতিবেশী রাষ্ট্র বলতে তো আমাদের এখানে ভারতের যে আচরণটা, বিশেষ করে ভারতের যে সরকার এখন ক্ষমতায় আছে, তারা তো বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো রকম সম্পর্ক কখনো রাখে নাই। তারপরে বাংলাদেশের যে সরকার এখন বর্তমানে আছে, সেই সরকারের সাথেও তাদের কোনো মানে সুসম্পর্ক হয়ে উঠছে, দৃশ্যমান নেই আর কি। তাদের সম্পর্ক বিগত আওয়ামী লীগের সঙ্গে, যে যারা ফ্যাসিবাদী সরকার ছিল, সেই সরকারের প্রধান শেখ হাসিনার সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্ক। এবং শুধু যে মোদী সরকারের সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্ক সেটাও না, আপনি কংগ্রেসের সঙ্গেও শেখ হাসিনার সম্পর্ক, কংগ্রেসের যে প্রেসিডেন্ট ছিলেন তাদের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, তার সঙ্গেও শেখ হাসিনার পারিবারিক সম্পর্ককে বেশি মূল্যায়ন দেয়, বেশি মানে সামনে নিয়ে আসে। তারা রাজনৈতিক কোনো সম্পর্ককে মূল্যায়ন করে না। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার যে কূটনৈতিক অবস্থান নিয়ে এগোচ্ছে, এটি আসলে যৌক্তিক। হ্যাঁ, অবশ্যই। এবং মানুষের চাওয়াও এটি আসলে। ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিবেশী হিসেবে যেটি থাকবার, সেটি বাংলাদেশের মানুষ কিন্তু প্রত্যাশা করে, কিন্তু সেটি প্রভুর মতো না, বন্ধুত্ব। হ্যাঁ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে হবে। এখানে বাংলাদেশকে কোনো অবস্থাতে ভারতের উঠোন হিসাবে ব্যবহার করা যাবে না, কোনো অবস্থাতেই না। আমিনুল ইসলাম কাগজি, আপনি আরেকটি খবর আমরা আমাদের হাতে আছে, সেটি হচ্ছে যে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পরে আমরা দেখেছি যে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা এবং আমাদের অভ্যন্তরীণ বিভিন্ন গণমাধ্যমের নিউজ থেকে আমরা দেখলাম যে তার পরিবারের বড় বড় দুর্নীতির চিত্র মানুষের সামনে চলে আসছে। সেই তথ্যের ভিত্তিতেই ওনার বোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে 4 বিলিয়ন পাউন্ডের দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে। এই বিষয়টি আসলে কিভাবে দেখবেন? ওনার পরিবারের যে মহা দুর্নীতি, যেটি আসলে এতদিন আমরা দেখিনি বা আলোর মুখ দেখেনি, এই বিষয়টি কিভাবে? আলোর মুখ, 4 বিলিয়ন পাউন্ড ঘুষ নিয়েছেন। হ্যাঁ, একটা হিসাব করেন, 4 বিলিয়ন পাউন্ড। আর এইটা হচ্ছে রাশিয়ার কাছ থেকে নিছে। রাশিয়ার অর্থ সহায়তা নিয়ে যে আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটাও স্থাপন করছে, তার টোটাল বাজেট হচ্ছে 10 বিলিয়ন পাউন্ড। এইটার 90% সরঞ্জাম, তারপরে তার খরচপাতি যা কিছু হবে ব্যয়, লেবার, সব কিছু এটা দিবে হচ্ছে রাশিয়া। শুধুমাত্র এই চুক্তির মানে এই শর্তেই তারা 10 বিলিয়ন পাউন্ড ঋণ দিচ্ছে। আর এই ঋণ যাতে একেবারে নিরঙ্কুশভাবে তারা এটা মানে পালন করতে পারে, এই জন্যে তারা সেখান থেকে 4 বিলিয়ন পাউন্ড আগেই সরিয়ে রাখছে এবং সেইটা দেওয়া হয়েছে টিউলিপকে। এইটাই ডেইলি মিররের ডেইলি মেইলের আজকের রিপোর্ট হচ্ছে এটা। তো এবং এইটার ব্যাপারে কিন্তু এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা ওয়েবসাইটেও কিন্তু এই রিপোর্টটা বিস্তারিত আলোচনা হয়েছে। তো সেই সময় তারা মানে এটার অস্বীকার করে গেছে, ক্রেমলিন থেকেও অস্বীকার করা হয়েছে, তারপরে টিউলিপের পক্ষ থেকেও অস্বীকার করা হয়েছে। আচ্ছা, এর বাইরেও ওই ডেইলি মেইল তারা একটা রিপোর্ট করেছে যে টিউলিপ যখন নির্বাচনের পরে তাদের ওখানে যে নিয়ম আছে 28 দিনের মধ্যে তাদেরকে সম্পদের হিসাব দাখিল করতে হয়, কিন্তু তার দেখা গেল যে প্রায় 5 মিলিয়ন পাউন্ডের একটা বাড়ি যেখানে সে ভাড়া থাকে, সেটার কোনো হিসাব টিসাব দেওয়া হয়নি। আচ্ছা, এইটা হিসাব দেওয়া হয়নি, এটা যেমন তার একটা দুর্নীতির চিত্র তারা তুলে ধরেছে। পাশাপাশি এই যে 4 বিলিয়ন পাউন্ড, এইটারও একটা তথ্য তারা হাজির করেছে যে যেদিনকে ক্রেমলিনে বসে এই চুক্তিটা হয়েছে সেখানে টিউলিপের থাকার কথা না। টিউলিপ ছাড়াও সেখানে তার বোন, তারপরে সজীব অজের জয়, শেখ রেহানা, পুরা পারিবারিক একটা ফ্লেভার তৈরি করা হয়েছে।
আচ্ছা, এই ফ্লেভারটা দিয়েই তারা বলছে যে ওটা একটা পারিবারিক অনুষ্ঠান, কিন্তু যেখানে বসে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে, এই যে 10 বিলিয়ন পাউন্ডের যে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে, সেখানে কিন্তু আনুষ্ঠানিকতা আছে। তাহলে সরকারি সফর এবং সরকারের যে পক্ষ থেকে, রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে যে না, সেখানে কোনো ঘুষ দেওয়া হয়নি। তাহলে ঘুষ দেওয়া যে হয়নি, এটা এখানে কিন্তু কোনো টেন্ডারও হয় না। টেন্ডার যখন হয় না, তখন সেখানে পাওয়া যায় একটা দুর্নীতির গন্ধ পাওয়া যাবে। আর 2 নম্বর হচ্ছে যে পুরা অর্থটা তারা দিবে তাদের মতো করে খরচ করার জন্য। আমরা তো জানি একটা বালিশ বানাইতে যে তাদের খরচ হয়েছে 10,000 টাকা। তারপরে একটা ওই যে স্ক্রু ড্রাইভার 2.5 লাখ টাকা, যেটার দাম সর্বোচ্চ 150 টাকা, 250 টাকা সর্বোচ্চ। আচ্ছা, এ তো গেল মনে করেন একটি প্রকল্পের, এইটা হিসাব করেই কিন্তু তারা বের করছে একটা প্রকল্প থেকে। আমরা যে বারবার বলি না যে মেগা প্রজেক্ট তারা যখন করে মেগা লুটপাট, আপনি হিসাব করেন 10 বিলিয়ন পাউন্ডের মধ্যে থেকে 4 বিলিয়ন, তার মানে কি 40% আগে থেকেই নিয়ে ফেলছে। তার মানে মেগা প্রকল্পগুলোতে এইভাবে 40-50% আসলে লুটপাট, একদম লুটপাট। এবং এটির যদি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 40% হয়ে থাকে, তার মানে এরকম বড় মেগা প্রজেক্ট যতগুলো হয়েছে সবগুলো থেকেই সমপরিমাণ অর্থ এই শেখ হাসিনা পরিবারের যে কোনো ভাবে লুটপাট করেছে। যেটা দেখেন আপনারা, এগুলো সব ইন্ডিয়ান, এবং এখানেও ঠিক একই ভাবে ওই 90% সমস্ত খরচপাতি বা তাদের লেবার টেবার সবই হচ্ছে ইন্ডিয়ান। আর তার মানে এখান থেকেও আমরা ধরে নিতে পারি 40%। আপনি মানে এটা একটা দৃশ্যমান তো আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে কি বলা যায় যে এই শেখ পরিবার বা শেখ হাসিনা পরিবার বা শেখ হাসিনার ঘনিষ্ঠ যারা ছিলেন তারা সবাই মিস্টার 40%, একদম। আপনি তো হিসাবেই তো দেখা যাচ্ছে এখানে সব মেগা প্রকল্প মানেই 40%, প্রত্যেকটারে। সেক্ষেত্রে আপনি একটা জিনিস আরেকটা হিসাব করে নেন, সেটা হচ্ছে পদ্মা সেতু যখন তৈরি হয় তখন তার প্রথম বাজেট ধরা হয়েছে 11,000 কোটি টাকা। আচ্ছা, ওইটা বেড়ে তারপর হলো 14,000 কোটি টাকা, তারপর ধাম করে হয়ে গেল 31,000 কোটি টাকা। এই যে 40% পরিবার, মানে এই যে পরিবার এখানে নিয়ে আসছে। তারপরে যে রেল লাইন যেটা পদ্মা সেতুর উপর দিয়ে যাবে, এইটা একেবারে শ্বেতস্থির, এখান থেকে কোনো রিটার্ন নেই, কোনো কিছু নেই। এখানে 42,000 কোটি টাকা আপনার খরচ করা হলো, এবং এই টাকাটা পুরাটা হচ্ছে লোন করা। এই লোনের দেবে কে, পরিশোধ করবে কারা? অলরেডি তারা 40% হয়তো নিয়ে গেছে। হ্যাঁ, সবকিছু নিয়ে গেছে। এইরকম জায়গায় এই লুটপাট গুলো হয়েছে। তার মানে এই যে 40% যে কোনো প্রকল্প থেকে মিনিমাম 40% করে লুটপাট করেছে, অন্তর্বর্তীকালীন সরকারের তো দায় রয়েছে, যেহেতু তারা রক্তের উপর দিয়ে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়েছে, রক্তের উপর দাঁড়িয়ে। তো এই 40% পরিবারের বিচার করা উচিত কিনা? যে শেখ পরিবার মানেই তো 40% পরিবার, 40% ঘুষের পরিবার। তো তাদের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিতে পারে? এখানে দেশে বিদেশে তাদের প্রচুর অর্থ পাচার করেছে তারা, এবং দেশের মধ্যেও লুটপাট করেছে। এটি আসলে কত দ্রুত সম্ভব বিচার করা, আদৌ বিচার করা সম্ভব কিনা? বর্তমান সরকার যদি আন্তরিক হয়, বিশেষ করে আন্তরিকতার জায়গার আসলে ঘাটতি নেই। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি সাধারণ জনগণের পূর্ণ আস্থা এবং সমর্থন রয়েছে। তারা যদি এই দুর্নীতির চিত্র, দুর্নীতির তদন্তটা ঠিক মতো করে যেতে পারে, এবং যে বিচার অন্যদের পক্ষে কিন্তু করা সম্ভব হবে। রাজনৈতিক সরকারের জন্য খুবই কঠিন, কারণ রাজনৈতিক সরকারের সাথে বিশাল জনগোষ্ঠী জড়িয়ে থাকে, সেখানে আত্মীয় স্বজন করলেই পরে, যখনই রাজনৈতিক সরকার এইটার তদন্ত করবে, বিচার করবে, তখন যারা বিচারে মুখোমুখি হবে, তারা তো বলবে যে এটা রাজনৈতিক ভাবে আমাদের হয়রানি করা হচ্ছে, অতএব আমরা এই বিচার মানি না, এই বলার সুযোগ থাকে। কিন্তু যখন এই অন্তর্বর্তী সরকার, যাদের কোনো রাজনৈতিক লেবাস নেই, রাজনৈতিক কোনো ট্যাগ নেই, কোনো কিছু নেই, তারা যখন করবে তখন ধরে নিতে হবে যে তাদের এই বিচারের গ্রহণযোগ্যতা অনেক বেশি থাকে। তারপরে আরেকটা কথা বলতেই হয়, শুধু দুর্নীতি তদন্তটা করলেই পরে কিন্তু বাংলাদেশের যে বর্তমান অর্থনৈতিক চিত্র, এটা একেবারে আকাশচুম্বী হয়ে যাবে। মানে প্রায় 93 লক্ষ কোটি টাকা তারা কিন্তু বিদেশে পাচার করেছে এই সময়ের মধ্যে। তো এইটা যদি পাচার করে থাকে, তো এই টাকাগুলো তো ফেরত আনা সম্ভব। এবং সব জায়গায় কিন্তু এই যে টিউলিপের যে হিসাবটা আপনি দেখলেন, এই হিসাবটা কিন্তু ওদের ওখানে একেবারে পরিষ্কার রয়েছে, তারা দিতে পারবে। ওখানে একজন আছে, ওই সাইফুজ্জামান জাভেদ,
তার যে 360টা বাড়ি আছে সে বাড়িটা বিভিন্ন ভাবে তারা হিসাব দিয়ে দিছে। তারপরে যুক্তরাষ্ট্রে দিছে, দুবাইতে, তারপরে মানে এই ক্ষেত্রে বাংলাদেশের যে দূতাবাসগুলো রয়েছে তাদেরও কিন্তু ভূমিকা রাখবার সুযোগ আছে। সবচেয়ে বড় কথা বলতো যে পররাষ্ট্র মন্ত্রী সাবেক ডক্টর হাসান মাহমুদ, তার বেলজিয়ামে বাড়ির খবর পাওয়া গেছে। সেই সমস্ত টাকা পয়সা তো এর তো কোনো ব্যবসাপাতি করে না, বাংলাদেশের টাকা লুটপাট করে নিয়েই তো সেখানে নিয়ে গেছে 40%। হ্যাঁ 40%, সব 40%। তাহলে এই টাকাগুলো যদি নিয়ে আসতে পারে তাহলে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি অনেক উন্নত, মানে যে ধকল খেয়েছে সেই ধকল কাটিয়ে উঠতে খুবই আমরা ভালো অর্থনীতির দেশ হয়ে যাব। আচ্ছা, আরেকটা বিচার তাদেরকে করে যেতেই হবে, কারণ এটা এবং এই বিচার যদি এই অন্তর্বর্তীকালীন সরকার খুব আন্তরিক হয় সেক্ষেত্রে খুব বেশি সময় লাগবার কথাও না, কারণ সবই তথ্য তো তাদের সামনে রয়েছে। আর এমন না যে অনেক পুরাতন, যেমন আওয়ামী লীগ আমলে যে যুদ্ধ অপরাধী মামলা, যে কি বলে মানবতা বিরোধী অপরাধের আলামত নষ্ট হয়ে গেছে, যেখানে আলামত ছিল না, কোনো কিছুই ছিল না, একটা করে হাজির করা হয়েছে এবং তার ভিত্তিতে, মুখের কথার ভিত্তিতে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। আর এই জায়গায় তো সবকিছু একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেয়ে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে এই যে গত জুলাইয়ের বিপ্লবের সময় যারা নিহত হলো গুলিতে, একেবারে প্রকাশ্যে গুলিতে নিহত হলো এবং কার নির্দেশে গুলি চললো সব কিন্তু মানে রেকর্ডেড, একটা অন্য জায়গায় যেতে হচ্ছে না, আসলে খুব বেশি সময় লাগার কথা নয়। এবং এই দ্রুত সময়ের মধ্যে এই বিচারগুলো সম্পন্ন হবে বলে বাংলাদেশের মানুষ কিন্তু আশা করে। ধন্যবাদ আমিনুল ইসলাম কাগজি। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকারের যে আন্তরিকতা আমরা দেখছি এখনো পর্যন্ত এবং সাধারণ মানুষের যে জনসমর্থন এবং যে আস্থাই সরকারের উপরে রয়েছে, সরকার এই সবগুলো স্পিরিট ধারণ করে মানুষের কাঙ্ক্ষিত গণতন্ত্রের পথে এগিয়ে যাবে দেশকে নিয়ে। এবং একই সাথে গত 17 বছর ধরে বা 16 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের অর্থনৈতিক খাতে এই শেখ পরিবার, যেটিকে আমাদের আলোচক বললেন যে 40% পরিবার, 40% ঘুষের পরিবার, এই পরিবারকেও আসলে বাংলাদেশের প্রচলিত আইনের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবেন। এবং আগামী দিনে যে বাংলাদেশ, নতুন যে বাংলাদেশ, সে বাংলাদেশ হবে মানুষের, সে বাংলাদেশ হবে ন্যায় বিচারের, সে বাংলাদেশ হবে শক্তিশালী এক বাংলাদেশ, যেখানে লাল সবুজের পতাকা বিশ্বের মানচিত্রে প্রতাপ নিয়ে উঠবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমরা শেষ করছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।